হ্যালো এভরিওয়ান, আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ আধুনিক যুগের ব্যবহৃত আহ, যন্ত্রাদি যেটা আমরা ব্যবহার করি রেগুলার প্রতিদিনের জীবনে অর্ধপরিবাহী আর সেমিকন্ডাক্টর। আজ আমরা ডিসকাস করব অর্ধপরিবাহী কি, অর্ধপরিবাহী কারা, কেন এত গুরুত্বপূর্ণ অর্ধপরিবাহী আমাদের দৈনন্দিন আহ, এই আধুনিক জীবনযাপনে। সো এই 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 লেকচারে আমরা ফোকাস করব অর্ধপরিবাহী কি, তাদের আহ, তাদের বৈশিষ্ট্য কি কি, তারা কিভাবে তারা কিভাবে ব্যবহৃত হয় এবং তাদের উম, ভিন্ন ভিন্ন প্রকারভেদ আমরা আলোচনা করব। আসলে অর্ধপরিবাহী বৈশিষ্ট্য যাওয়ার আগে আমরা ডিসকাশন করব যে বৈদ্যুতিক বর্তনীর মৌলিক ব্লক হলো যে সকল যন্ত্রাদি যেগুলি ইলেকট্রন নিয়ন্ত্রণ প্রবাহ পাওয়া যায়। আসলে 1948 দ্য ট্রানজিস্টর আবিষ্কারের আগে এই যন্ত্রগুলির বেশিরভাগই ছিল অন্য ধরনের ছিল, যেমন বায়ুশূন্য নল আর ভ্যাকুয়াম টিউব, এদের ভালভও বলা হয়। বায়ুশূন্য ডায়োড, যার বেসিক্যালি দুটো তড়িৎ দ্বার আছে, আর এগুলো প্লেট নামেও পরিচিত, অ্যানোড এবং ক্যাথোড, আর যাদের তিনটে দ্বার আছে, তড়িৎ দ্বার, অথবা আমরা বলতে পারি বেসিক্যালি থ্রি টার্মিনাল, লাইক the three terminal if have any of the কোনো যন্ত্রে। তো তিনটি তড়িৎদ্বারের, যেমন ক্যাথোড, প্লেট এবং গ্রিড নামে পরিচিত। একইভাবে টেট্রড এবং পেন্টোড চারটে এবং পাঁচটা তড়িৎদ্বার বিশিষ্ট। সো অ্যাকচুয়ালি বায়ুশূন্য নলে একটি উত্তপ্ত ক্যাথোড দ্বারা ইলেকট্রন সরবরাহিত হয় এবং বিভিন্ন তড়িৎদ্বারের মধ্যে বিভবের পরিবর্তন ঘটিয়ে বায়ুশূন্য স্থানে ইলেকট্রনের নিয়ন্ত্রণ প্রবাহ পাওয়া যায়। তড়িৎদ্বার মধ্যবর্তী অঞ্চলে বায়ুশূন্যতা প্রয়োজন হয়, বায়ুশূন্যতা আর আমরা যাকে বলি ভ্যাকুয়াম, অন্যথা ইলেকট্রনগুলি এদের গতিপথ বায়ুর অণুগুলির সঙ্গে সংঘর্ষের মাধ্যমে শক্তি হারাতে পারে। এই সকল যন্ত্রগুলিতে ইলেকট্রন শুধুমাত্র ক্যাথোড থেকে অ্যানোডের দিকে প্রবাহিত হয়, অর্থাৎ শুধুমাত্র একটি অভিমুখে। এই জন্যই এই যন্ত্রগুলিকে ভালভ বলা হয়। এই বায়ুশূন্য নলে সাধারণত স্থূলকায় এবং এরা উচ্চ ক্ষমতা ব্যয় করে এবং উচ্চ ভোল্টেজে ক্রিয়াশীল হয়। উচ্চ ভোল্টেজ অ্যাবাভ 100 ভোল্ট। এদের আয়ুষ্কাল সীমিত হয়, মানে লিমিটেড লাইফ, এবং নির্ভরযোগ্যতা কম হয়। আধুনিক কঠিন অবস্থার অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স আর মডার্ন সলিড স্টেট সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স আমরা যেটা বলে থাকি, বিকাশের মূল বীজ পতিত হয়েছে 1930 একটি ধারণার মাধ্যমে, যেখানে ধারণা করা হয়েছিল যে কিছু কিছু কঠিন অবস্থার অর্ধপরিবাহী এবং তাদের সংযোগস্থলগুলির মধ্যে প্রবাহের আধান বাহকের সংখ্যা এবং প্রবাহের অভিমুখ ক্ষমতা নিয়ন্ত্রণ ক্ষমতার সম্ভাবনা থাকে, যেমন আলো, তাপ অথবা প্রযুক্ত ক্ষুদ্র ভোল্টেজের মতো সাধারণ উদ্দীপনাগুলি একটি অর্ধপরিবাহীতে গতিশীল আধান সমূহ অথবা যাকে আমরা বলি মোবাইল চার্জ সংখ্যার পরিবর্তন ঘটে। একটু লক্ষ্য করলে দেখা যায় যে অর্ধপরিবাহী যন্ত্রাদিতে আধান বাহকের সরবরাহ এবং প্রবাহ শুধুমাত্র কঠিনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। পক্ষান্তরে প্রথম দিকে বায়ুশূন্য নল আর ভালভগুলোতে একটি
উত্তপ্ত ক্যাথোড থেকে গতিশীল ইলেকট্রন পাওয়া যেত এবং একটি বায়ুশূন্য অঞ্চলের অথবা শূন্যস্থানের মধ্য দিয়ে এদেরকে পাঠানো হতো। অর্ধপরিবাহী যন্ত্রায়িতে কোনো বাহ্যিক উদ্দীপনা বা বিস্তৃত বায়ুশূন্য অঞ্চলের প্রয়োজন হয় না। এরা আকারে খুবই ছোট, স্বল্প শক্তি ব্যয় করে, নিম্ন ভোল্টেজে কাজ করে এবং এদের আয়ুষ্কাল, এদের লাইফ টাইম অনেক লং, অনেক দীর্ঘ আয়ুষ্কাল এবং উচ্চ নির্ভরযোগ্যতা রয়েছে। এমনকি আমরা যদি লক্ষ্য করি টেলিভিশন, কম্পিউটার মনিটরে ব্যবহৃত ক্যাথোড রশ্মিনল, যেগুলো আমরা বলে থাকি ক্যাথোড রে টিউব, মনিটর দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে। অর্ধপরিবাহী যন্ত্রাদির কার্যকারিতা সম্পূর্ণ এবং যথাযথ বুঝে ওঠার অনেক আগে থেকেই প্রাকৃতিকভাবে একটি গ্যালেনের সাথে ধাতবের বিদ্যুৎ সংযোগ করা হতো, করে রেডিও তরঙ্গের শনাক্তকরণ হিসাবে ব্যবহৃত হতো। এই আজকের লেকচারে আমরা অর্ধপরিবাহী সম্পর্কে জানবো, ওদের বৈশিষ্ট্য, প্রকারভেদ, ওদের বিভিন্ন জায়গায় ব্যবহার সম্পর্কে আমরা জানবো। সো অ্যাকচুয়ালি প্রথমে জানতে হবে অর্ধপরিবাহী কারা, এদের বৈশিষ্ট্য কি। প্রথমে আমরা দেখবো অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য কি, ক্যারেক্টারিস্টিক্স অফ সেমিকন্ডাক্টর। অর্ধপরিবাহীর বেসিক্যালি ভ্যালেন্স ব্যান্ড পূর্ণ থাকে, ভ্যালেন্স অর যোজন ব্যান্ড, এন্ড কন্ডাকশন ব্যান্ড অর পরিবহন ব্যান্ড খালি থাকে। আমরা যোজন ব্যান্ড এন্ড পরিবহন ব্যান্ড সম্পর্কে আসবো, ডিটেলসে আলোচনা করব ইন ফলোয়িং স্লাইডসে। এদের রোধাঙ্ক 10⁻⁻⁴ ওহম মিটার ক্রমের। যোজন ব্যান্ড আর পরিবহন শক্তির ব্যবধান খুব কম থাকে। তাপমাত্রা বাড়ালে ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায় এবং অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। উপযুক্ত অপদ্রব্য মিশ্রণে তড়িৎ পরিবহনের ধর্মের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। এই অপদ্রব্য মিশ্রণের দ্বারাই অর্ধপরিবাহীকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়। আমরা আসবো ডিটেলসে এই লেকচারে। সো উপযুক্ত অপদ্রব্য মিশ্রণের ভিত্তিতে ভাগ করার আগে খুব সাধারণভাবে আমরা পরিবাহিতার ভিত্তিতে ভাগ করতে পারি ধাতু পরিবাহী আর অর্ধপরিবাহীর শ্রেণীবিন্যাস। তড়িৎ পরিবাহিতা অথবা রোধাঙ্ক আপেক্ষিক মানের ভিত্তিতে কঠিন পদার্থকে ভাগ করা যায় তিন ভাগে। প্রথম হচ্ছে ধাতু, আমরা যাকে বলে থাকি মেটাল। এরা খুব নিম্ন রোধাঙ্কের হয় আর উচ্চ পরিবাহিতা বৈশিষ্ট্য হয়, মানে এদের পরিবহন ক্ষমতা খুব বেশি। এদের লিমিট হয়, ধাতু জেনারেলি হয় 10⁻⁻2 থেকে 10⁻⁻8, আর আমরা বলতে পারি 10⁻⁻2 to -8 ওহম মিটার। আমরা জানি রোধের একক ওহম and রোধাঙ্কের একক ওহম মিটার। এবার অর্ধপরিবাহী এদের রোধাঙ্ক আর পরিবাহিতার মান ধাতু আর অন্তরকের মাঝামাঝি হয়। অর্ধপরিবাহী সাধারণত এই ভ্যালুটা, রোধাঙ্কের ভ্যালু হয় বেসিক্যালি রো, এটা ধাতুর ক্ষেত্রে। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে এটা হয় 10⁻⁻5 থেকে 10⁻⁶ ওহম মিটার।
আর অন্তরক এদের উচ্চ রোধাঙ্কের হয়, এদের ভ্যালু হয় 10 power of 11 or above ওহম মিটার। তো এই ভ্যালুগুলো থেকে আমরা বুঝতে পারছি যে ধাতু অর্ধপরিবাহী আর অন্তরকের একটা বিশেষ পার্থক্য আছে। তো এই পার্থক্যগুলো বেসিক্যালি আরো কিছু পার্থক্য আছে যেগুলো আমরা এই আজকের লেকচারে ডিসকাস করব। সো বেসিক্যালি কোন কোন পদার্থকে কোন ধাতু অর্ধপরিবাহীর অন্তরক বলা হয়। বেসিক্যালি আমরা জানি যে মৌলিক and যৌগিক অর্ধপরিবাহী। মৌলিক অর্ধপরিবাহী যেমন সিলিকন, জার্মেনিয়াম। এখানে একটা সিলিকনের আকার দেওয়া আছে। তো এই ডট এগুলো সমযোজী বন্ধন। এই বন্ধনে আর ডট বাই সলিড ডট লাইন দেওয়া আছে বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রন। আমরা এই লেকচারে ডিটেলসে আলোচনা করব পরে বিশুদ্ধ অবিশুদ্ধ অর্ধপরিবাহীর শ্রেণীবিন্যাসে। যৌগিক অর্ধপরিবাহীকে বিভিন্ন ভাবে বলা যায়, যেমন জৈব, অজৈব। যেমন অজৈব ইস ক্যাডমিয়াম সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড ইত্যাদি। জৈব পলিমার পলিপাইরেল, পলিঅ্যানিলিন, পলিথায়োনিন, অনেক এইসব ইত্যাদি এদেরকে বলা হয়। সো বর্তমানে সহজলভ্য অধিকাংশ অর্ধপরিবাহী যন্ত্রগুলি মৌলিক অর্ধপরিবাহী সিলিকন আর জার্মেনিয়াম অথবা যৌগিক অর্ধপরিবাহী অজৈব অর্ধপরিবাহীর উপর ভিত্তি করে গঠিত। যদিও 1990 সালের পরে জৈব অর্ধপরিবাহী পলিমারের নির্ভর কিছু অর্ধপরিবাহী যন্ত্রের বিকাশ ভবিষ্যতে পলিমার ইলেকট্রনিক্স ও আণবিক ইলেকট্রনিক্স প্রযুক্তির উদ্ভাবনের সম্ভাবনাকে নির্দেশ করে। এই অধ্যায়ে আমরা আলোচনা করব অজৈব পরিবাহী, বিশেষত মৌলিক অর্ধপরিবাহী সিলিকন এবং জার্মেনিয়ামের অধ্যয়নের মধ্যেই আমরা আলোচনা করব। আর এখানে উপস্থাপিত মৌলিক অর্ধপরিবাহী ধারণা কম বেশি সামগ্রিকভাবে মৌলিক অর্ধপরিবাহীগুলির বেশিরভাগ ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা শক্তির ভিত্তিতে শক্তি और एनर्जी लेवल मीन्स পরিবহন ব্যান্ড এন্ড যোজন ব্যান্ড और ভ্যালেন্স ব্যান্ড এর ভিত্তিতে আমরা কঠিন পদার্থের শ্রেণীবিন্যাস করব। শক্তির ভিত্তিতে বিন্যাস করার আগে আমরা একটা সহজ কঠিন পদার্থের পটিতত্ত্বর ব্যান্ড থিওরি অফ সলিড নিয়ে একটু আলোচনা করব। যেখানে ব্যান্ড থিওরি অফ সলিডে বলা হচ্ছে যে আমরা এই ব্যান্ড থিওরি অফ সলিড এই ডায়াগ্রাম থেকে আলোচনা করব। আসলে আমরা জানি যে বোরের পারমাণবিক মডেল অনুযায়ী একটি বিচ্ছিন্ন পরমাণুতে যে কোনো একটি ইলেকট্রনিকের শক্তি তার আবর্ত কক্ষপথ দ্বারা নির্ধারিত হয় ও নিয়ন্ত্রিত হয়। কিন্তু পরমাণুগুলি কঠিন পদার্থ গঠনের উদ্দেশ্যে একজোট হয়ে পরস্পরের খুব কাছে চলে আসে। আর আমরা বলতে পারি যে গঠনে they come together and they come very close to each other, and that's why পার্শ্ববর্তী পরমাণুর যে ইলেকট্রনিক কক্ষপথগুলি পরস্পরের খুব কাছে চলে আসে এবং পরস্পরের উপরিপতিতও হতে পারে, মানে পরস্পরের ক্লোজ and they can come each other and they can stuck together। এটি কঠিন পদার্থের ইলেকট্রনের গতি প্রকৃতিতে একটি বিচ্ছিন্ন পরমাণুর তুলনায় পৃথক করে। এবার ক্যালাসের ভেতরে আমরা জানি যে প্রকৃতপক্ষে একটি ইলেকট্রন একটি ইউনিক পজিশনে থাকে, মানে একটি ইউনিক অবস্থানে থাকে এবং কোনো একটি ইলেকট্রনের ঠিক একই রকম পরিবেষ্টনকারী আধানের বিন্যাস দেখা যায় না। এই কারণে প্রতিটি ইলেকট্রনের একটি নির্দিষ্ট ভিন্ন শক্তির স্তর আছে, or we can say that there have a
a very defined energy level for each electron. এই নিরবিচ্ছিন্ন শক্তির পার্থক্য বিশিষ্ট এরূপ বিভিন্ন শক্তিগুলিকে শক্তি পটি or এনার্জি লেভেল বলা হয়। যোজ্যতা ইলেকট্রনের শক্তি স্তরগুলি যে শক্তি পটির অন্তর্ভুক্ত তাকে যোজ্যতা ব্যান্ড or ভ্যালেন্স ব্যান্ড বলা হয়। আর ভ্যালেন্স ব্যান্ডের উপরের যে শক্তি ব্যান্ড or এনার্জি ব্যান্ড থাকে তাকে আমরা পরিবহন ব্যান্ড or কন্ডাকশন ব্যান্ড বলে থাকি। আসলে বাহ্যিক শক্তি ব্যতীত সকল যোজ্যতা ইলেকট্রন যোজ্যতা ব্যান্ডে অবস্থান করে। যদি পরিবহন ব্যান্ডের নিম্নতম স্তর যোজ্যতা ব্যান্ডে চলে আসতে পারে, সাধারণত পরিবহন ব্যান্ড ফাঁকা থাকে, কিন্তু যখন ভ্যালেন্স ব্যান্ডের উপর সমপতিত হয় ইলেকট্রনগুলি মুক্তভাবে এর মধ্যে চলে আসতে পারে। ধাতব পরিবাহীর ক্ষেত্রে এরকমই হয়, কারণ ধাতবে আমরা জানি যে আমরা দেখব যে ধাতবে ভ্যালেন্স ব্যান্ড or পরিবহন ব্যান্ড and ভ্যালেন্স ব্যান্ড or ভ্যালেন্স পট্টি দুটো উপরিপাতিত, মানে দুটো they overlap to each other. So যখন পরিবহন ব্যান্ড আর যোজ্যতা পাটির মাঝখানে কোনো ব্যবধান থাকে যাতে করে যোজ্যতা ব্যান্ডে ইলেকট্রনগুলি যোজ্যতা ব্যান্ডেই আবদ্ধ থাকে, পরিবহন ব্যান্ডে কোনো মুক্ত ইলেকট্রন পাওয়া যাবে না, এই পদার্থকে অন্তরকে পরিণত হয়। যেমন আমরা জানি যে তড়িৎ পরিবহন হয় না, যেমন কাঁচ কোনো তড়িৎ পরিবহন হয় কি হয় না, কিন্তু ভ্যালেন্স ব্যান্ডে কিছু সংখ্যক ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের শক্তির পার্থক্য অতিক্রম করার মতো বাহ্যিক শক্তি লাভ করতে পারে। এই ইলেকট্রনগুলো পরিবহন ব্যান্ডে চলে আসতে পারে এবং একই সময়ে যোজ্যতা ব্যান্ড ফাঁকা শক্তি স্তরে পরিবর্তন হয়, or we can say a vacant layer can create here, সেখানে অন্য যোজ্যতা ইলেকট্রনগুলিও চলাফেরা করতে পারে। এই প্রক্রিয়াতে পরিবহন ব্যান্ডে ইলেকট্রনের উপস্থিতির জন্য এবং ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন শূন্যতার জন্য পরিবহনের সম্ভাবনা সৃষ্টি করে। এখন আজকে আমরা দেখব যে আমরা ধরে নিচ্ছি যে n সংখ্যক পরমাণু সম্পন্ন সিলিকন আর জার্মেনিয়াম গ্যালাসের ক্ষেত্রে কি হয়। সিলিকনের সবথেকে বাইরের কক্ষ যেটা, সেটা হলো n সমান 3 or n equal to 3। অন্যভাবে জার্মেনিয়ামের সবথেকে বাইরের কক্ষ যেটা হলো সেটা চতুর্থ কক্ষ, আর আমরা বলতে পারি যেখানে n equal to 4। সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা আমরা ইলেকট্রন সর্ববহিস্থর সবথেকে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা 4 or 4 including 2s and 2p ইলেকট্রন সমূহ। সো ফলে এই সিলিকন আর জার্মেনিয়াম স্ট্রাকচারের বাইরের ইলেকট্রনের মোট সংখ্যা হবে 4n, কারণ আমরা ধরে নিয়েছি আমাদের টোটাল আমরা পরমাণু সংখ্যা ধরেছি n আর বাইরের কক্ষের ইলেকট্রন আছে 4, তাহলে এটা হবে 4n। এরপর সবথেকে বাইরের কক্ষের সর্বাধিক সম্ভাব্য ইলেকট্রনের সংখ্যা 8, যে 2, 6 and 4p ইলেকট্রন। ফলে n4n যোজ্যতা ইলেকট্রনের জন্য 8n সংখ্যক শক্তি স্তর পাওয়া যাবে ক্যালাসে। সুতরাং আমাদের টোটাল শক্তি স্তর যেটা যোজ্যতা ইলেকট্রনের পাওয়া যাবে হচ্ছে 8n। ক্যালাসের পরমাণু গুলোর পারস্পরিক দূরত্ব উপর নির্ভর করে এই 8n বিচ্ছিন্ন শক্তি স্তরগুলি হয় নিরবিচ্ছিন্ন ব্যান্ডে তৈরি করতে পারে কিংবা বিভিন্ন ব্যান্ডে শ্রেণীবদ্ধ হতে পারে। আমরা এই যে এখানে আসছি এই অঞ্চল 1, অঞ্চল b and অঞ্চল d তে কিভাবে ইলেকট্রনের শ্রেণীবিন্যাস they are coming close together and they can frame the electronic energy level, frame a band, আমরা এটাই দেখব।
আসলে সিলিকন এন্ড জার্মানিয়ার কেলাস পরমাণুগুলির মধ্য জাফরির পরমাণুগুলির মধ্যবর্তী দূরত্বে এই আমরা যে 8n শক্তি স্তরে এনার্জি ব্যান্ড ধরেছি ইজি, আমরা এনার্জি ব্যান্ডকে ইজি বলে ইজি চিহ্ন দ্বারা চিহ্নিত করি এনার্জি ব্যান্ডকে। সো এখানে আমরা দেখি যে এইদিকে আমরা দেখাচ্ছি এইদিকে ইলেকট্রনের আপেক্ষিক শক্তি আর এনার্জি এন্ড এইদিকে আনুমানিক ব্যবধান একটা স্তরের থেকে অন্য স্তরের দুটো ইলেকট্রনের যে ডিস্টেন্স ওটাকে আমরা এই এক্স অ্যাক্সিসের দিকে দেখাচ্ছি। আসলে পরম শূন্য or at 0 K temperature that 4n যোজ্যতা ইলেকট্রন দ্বারা সম্পূর্ণভাবে অধিকৃত নিম্ন স্তর শক্তির পটিকে পটি আর যোজ্যতা ব্যান্ড বলা হয়। 4n শক্তি স্তর নিয়ে গঠিত পরিবহন পটির নাম অপর ব্যান্ডে পরম শূন্য তাপমাত্রায় সম্পূর্ণ ফাঁকা থাকে। প্রথমে দেখা যাক কঠিন ব্যান্ড থিওরি অফ সলিডে কি বলছে, মানে কঠিন পদার্থের ব্যান্ড তত্ত্ব এটাকে বলা হয়। দ্যাট ধরা যাক সিলিকন আর জার্মেনিয়াম কেলাসে n সংখ্যক পরমাণু আছে। প্রতিটি পরমাণুর ইলেকট্রনগুলি বিভিন্ন কক্ষপথে বিচ্ছিন্ন শক্তি রয়েছে। যদি আমরা 1 by 1 ধরি বিচ্ছিন্নভাবে আমরা এনার্জি লেভেল এভাবে বলতে পারি E1 E2, এটা E1 এনার্জি লেভেল, এটা E2 এনার্জি লেভেল, এটা E3 এনার্জি লেভেল। তো এইভাবে আমরা এখানে পারস্পরিক যে এনার্জি শক্তির লেভেল, একটা এনার্জি লেভেল 1 and 2 দুজনেই কিন্তু দুটো এনার্জি লেভেল কিন্তু ডিস্টিংক্ট আর দুটো এনার্জি নির্দিষ্টভাবে দেখানো আছে। প্রতিটি পরমাণু এখানে নিঃসঙ্গ থাকে আর আমরা বলতে পারি আইসোলেটেড, অর্থাৎ পরস্পর একটা নির্দিষ্ট অধিক দূরত্বে অবস্থিত, কিন্তু একটি কেলাসে পরমাণুগুলি পরস্পরের খুব কাছাকাছি থাকে। এতটা কাছাকাছি থাকে যে এই কাছাকাছি দূরত্ব 2 থেকে 3 অ্যাংস্ট্রম। The distance between these two molecules, or we can say that these electrons are basically 2 to 3 angstrom, এবং পারস্পরিক পরমাণুগুলির কেন্দ্রকের সঙ্গে পারস্পরিকভাবে ক্রিয়ারত থাকে, means they are active to each other. এই সমাবর্তন আর পারস্পরিক ক্রিয়া সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন, মানে সব থেকে বাইরের যে ইলেকট্রন, বাইরের ইলেকট্রন দ্বারা সব থেকে বেশি প্রভাবিত হয় আর বেশি অনুভূত হয়। এবার পক্ষান্তরে যেগুলো অভ্যন্তরীণ কক্ষে আছে থাকা ইলেকট্রন সমূহের শক্তি প্রভাবিত নাও হতে পারে। সুতরাং সিলিকন বা জার্মেনিয়াম কেলাসের ইলেকট্রন সমূহের শক্তি বোঝার জন্য শুধুমাত্র সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের শক্তির পরিবর্তনকে বিবেচনায় আনতে হবে। আমরা আগেই ধরেছি যে সিলিকনের সব থেকে বাইরের কক্ষ হলো তৃতীয় কক্ষ, আর n is equal to 3, আর জার্মেনিয়ামের 4। সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা আমরা জানি 4, and যদি আমাদের n নাম্বার আমরা পরমাণু সংখ্যা নিই তাহলে এখানে হবে সর্ববহিস্থ ইলেকট্রনের সংখ্যা হবে 4n। সো কক্ষটিতে সব থেকে বাইরের বহিস্থের ইলেকট্রনিক সংখ্যা হবে 8n, যেটা আমরা আগেই ডিফাইন করেছি, আমরা আগে ধরে নিয়েছি। ফলে 4n ইলেকট্রনের মধ্যে 2n ইলেকট্রন নিচের স্তরে থাকবে, 2n ইলেকট্রন L সমান 0, and 6n স্তর হবে 2n ইলেকট্রন স্তর থাকবে 6n, এখানে L ইকুয়াল টু 1। এটা হচ্ছে n-তম, বলতে পারি n-তম সেল অর খোলকের সেল বলা হয়। সো এই যে সব থেকে বাইরের কক্ষে
কক্ষের আলোচনা, এটাকে আমরা অঞ্চল A হিসাবে করতে, নিঃসঙ্গ পরমাণু সমূহ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কক্ষে ইলেকট্রন গুলো আছে সব থেকে নিচের দিকের L সমান 0, L equal to 0 তে 2n ইলেকট্রন আর L equal to 1 তে 2n ইলেকট্রন, 6n এটা হচ্ছে p স্তর। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে কিছু p ইলেকট্রন স্তর ফাঁকা থাকে, যেমন এই চিত্রে দেখানো হয়েছে। এই এরূপ ঘটনা যথেষ্ট পৃথককৃত বা বিচ্ছিন্ন পরমাণুর ক্ষেত্রেই ঘটে। ধরা যাক যে এই পরমাণুগুলি কঠিন পদার্থের তৈরির উদ্দেশ্যে পরস্পরের কাছে আসতে শুরু করছে, পরস্পরের কাছে আসতে শুরু করে। বিভিন্ন পরমাণুর ইলেকট্রনের মধ্যে পারস্পরিক ক্রিয়ার ফলে সর্ববহিঃস্থ কক্ষে সবথেকে বাইরের কক্ষের ইলেকট্রন সমূহের শক্তির পরিবর্তন হতে পারে, শক্তি হ্রাস হতে পারে আর শক্তি বৃদ্ধি হতে পারে। that this energy can be increase or can be decrease. L সমান 1 এর জন্য যে 6n এখানে যে স্তরগুলো আছে, এই স্তরগুলো ওদের শক্তি বিচ্ছিন্ন আর পৃথকীকরণ পরমাণু সমূহের জন্য সর্বত একই রকম হয়। এরা ছড়িয়ে পড়বে আর ক্রমশ এই অঞ্চল বি তে যেটা দেখানো হয়েছে এই রিজিয়নে এইভাবে আসতে থাকবে, এইভাবে দেখা যাবে। একইভাবে L0, A2n স্তর যেগুলো আছে, যাদের পৃথকীকৃত পরমাণু সর্বত্র হবে একই রকম শক্তি আছে, এরা প্রথম এনার্জি ব্যান্ড থেকে নির্দিষ্ট শক্তির ব্যবধানে বিচ্ছিন্ন হয়ে দ্বিতীয় আরেকটি স্তরে যাবে এবং একটি ব্যান্ড গঠন করবে। আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি। এই জায়গাটাতে এই অঞ্চল 2 তে এই অঞ্চলে আসলে আসবে। এরপর দেখা যাক যে আরো যদি এই ব্যবধান কম হয় দুটো স্তরের ইলেকট্রনের মধ্যে, তখন কি হবে যে এই ব্যান্ডগুলো পরস্পরের সঙ্গে মিশে যায় আর উচ্চতর পারমাণবিক স্তর থেকে বিচ্ছিন্ন হওয়া নিম্নতর পারমাণবিক স্তর থেকে বিচ্ছিন্ন হওয়া উচ্চতম শক্তির স্তরে নিচে নেমে আসে বলে মনে হয়। এই অঞ্চলে বেসিক্যালি এই অঞ্চল সি, এখানে উচ্চতর এবং নিম্নতর শক্তি পরস্পরে মিশে যায়, যেখানে কোনো শক্তির ব্যবধান থাকে না। অবশেষে যখন পরমাণুগুলির মধ্যে দূরত্ব আরো কমে যায়, তখন শক্তিপটিগুলো আরো বিভাজিত হয় এবং এর একটা শক্তির ব্যবধান ইজি, আমরা এনার্জি ব্যান্ড যেটা ফোকাস করছি, এনার্জি ব্যান্ড আসলে ইজি ভাবে মানে ইজি ব্যান্ড গ্যাপ, দুটো এনার্জি ব্যান্ডের মধ্যে পার্থক্যকে এনার্জি ব্যান্ড আর ব্যবধান আমরা বলে থাকি। তো 8n সংখ্যক পরমাণু, এখানে সংখ্যক পরমাণুর যে শক্তির স্তরগুলি দুটো বিভিন্ন এনার্জি লেভেলে পুনর্বণ্টিত হয়। নিম্নতর এবং উচ্চতর এনার্জি ব্যান্ডের প্রতিটিতে 4n করে 4n থাকবে। এখানে আমরা অঞ্চল ডি তে দেখতে পাচ্ছি যে দুটো ডিভাইড হয়ে এখানে 4n স্তরে 0 ইলেকট্রন, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি 4n স্তরে 4n ইলেকট্রন। এই দুটোর মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, এটাই বলে এনার্জি ব্যান্ড আর শক্তির পার্থক্য। Difference between two level, filled and unfilled, is defined as energy band. এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরমাণুগুলি 4n থেকে যত সংখ্যক যোজ্যতা ইলেকট্রন পাওয়া সম্ভব নিম্ন এনার্জি লেভেলে আর নিম্ন এনার্জি ব্যান্ডে ঠিক তত সংখ্যকই শক্তি স্তর থাকে। অতএব এটাকে যোজ্যতা ব্যান্ড বলা হয়, সম্পূর্ণভাবে পরিপূর্ণ।
আর উচ্চতর ব্যান্ড যেটা সেটা ফাঁকা থাকে, এই উচ্চতর ব্যান্ডটাকে বলা হয় পরিবহন গ্যাপ। এই সম্পূর্ণ ফাঁকা যে স্তর এটাকে বলা হয় পরিবহন ব্যান্ড অর কন্ডাকশন ব্যান্ড, ইসি। অ্যান্ড নিচের দিকে সম্পূর্ণ পূর্ণ থাকে যে ব্যান্ড এবং সব থেকে বেশি সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, তত সংখ্যক ইলেকট্রন থাকবে। অসীম সংখ্যক স্তরের প্রতিটি 0 কে প্রায় 2টি ইলেকট্রন দ্বারা অধিকৃত, এটাকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড और যোজ্যতা পট্টি और যোজ্যতা ব্যান্ড। আমরা একটু স্টেপে আসবো যে এনার্জি ব্যান্ড আর পূর্ণ এন্ড ফাঁকা ব্যান্ড আর স্থান বলতে আমরা কি বুঝি। আমরা যদি সামারাইজ করি তাহলে এটা এভাবে আসবে যে পরিবহন পট্টির নিম্নতম শক্তি স্তরকে পরিবহন যে আমরা এনার্জি বাড়ছে, বাড়ার মানে এনার্জি বৃদ্ধি পাওয়াটাকে, আর এগুলো দেখানো হচ্ছে বিভিন্ন এনার্জি স্টেট। এখানে অ্যালাউড এনার্জি স্টেট মানে হচ্ছে এখানে ইলেকট্রন থাকতে পারে। ডিসঅ্যালাউড দুটো এই এনার্জি স্তরের মাঝখানে, শক্তি স্তরের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এখানে আসলে কোনো এই জায়গাতে কোনো ইলেকট্রন থাকার কোনো পারমিশন নেই, আর ইলেকট্রন উই ক্যান সে দ্যাট ডিসঅ্যালাউড এনার্জি স্টেট। তো বেসিক্যালি এখানে তিনটে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ইলেকট্রন সম্ভব হলে নিম্ন শক্তি স্তরের ব্যান্ডটিকে দখল করার চেষ্টা করে, or we can say that electrons try to occupy the lowest energy band possible, and not every energy level is a legal state for an electron to occupy। মানে প্রত্যেকটি শক্তি স্তরই যে ইলেকট্রনের জন্য বৈধভাবে আর উপযুক্ত থাকার জন্য সেটা হতে পারে না। একটা বৈধ আর উপযুক্ত জায়গাতেই they will manage or they will try to arrange themselves to stay। এগুলো হচ্ছে এনার্জি ব্যান্ড আর শক্তিপটির বিভিন্ন আমরা বলতে পারি বৈশিষ্ট্য, যে পূর্ণ আর ফাঁকা এনার্জি ব্যান্ডে কোথায় থাকে ইলেকট্রন, মানে ইলেকট্রন ব্যান্ডে, পরিবহন ব্যান্ড আর যোজ্যতা ব্যান্ডে থাকে কিভাবে। সুতরাং আমরা দেখেছি যে এই পরিবহন ইসি और कंडक्शन बैंड और परिवहन बैंड और परिवहन पट्टी, इवी वैलेंस बैंड और যোজ্যতা बैंड और কি এই ভ্যালেন্স ব্যান্ডকে যোজন কক্ষ আর যোজ্যতা শক্তি যোজ্যতা ব্যান্ডও বলা হয়। আর ইসি कंडक्शन बैंड और परिवहन बैंड ফার্স্ট আনফিল্ড এনার্জি ব্যান্ড এট টি 0 কে মানে পরম শূন্য তাপমাত্রায় প্রথম অসম্পূর্ণ শক্তি ব্যান্ডকে আমরা কন্ডাকশন ব্যান্ড বলি। আর এই যে দুটো ইসি আর ইভির মধ্যে যে ডিফারেন্স আমরা এখানে সুতরাং বলতে পারি যে ইজি বেসিক্যালি ইজ নাথিং বাট we can see EC minus EV। এটা হচ্ছে পরিবহন ব্যান্ডে আসলে পরিবহন ব্যান্ড বলতে এই স্তরকে বোঝায় যেখানে কোনো ইলেকট্রন উপস্থিত থাকে না শূন্য তাপমাত্রায়, পরম শূন্য তাপমাত্রায়, এবং এটিকে সাধারণত কন্ডাকশন ব্যান্ডের শুরু নির্দেশ করে। সুতরাং পরিবহন পট্টির নিম্নতম শক্তি স্তরকে আমরা কন্ডাকশন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড বলছি, এবং যোজ্যতা ব্যান্ডের উচ্চতম শক্তি স্তরকে আমরা ভ্যালেন্স ব্যান্ড আর ইভি বলে চিহ্নিত করছি। এবার ভ্যালেন্স ব্যান্ডের উপর স্তর থেকে পরিবহন ব্যান্ডের নিম্ন স্তরের মধ্যে যে ব্যবধান থাকে সেই ব্যবধানকে আমরা শক্তিপটির ব্যবধান বা শক্তিপটি বলছি। পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে এই যে পার্থক্যটা কম বেশি হতে পারে, আর এই পার্থক্যের উপরে ভিত্তি করে আমরা ধাতু, অর্ধপরিবাহী আর পরিবাহীকে নির্দেশ করতে পারি।
যখন এই পরিবহন ব্যান্ড আর যোজন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে খুব ন্যারো পার্থক্য, এনার্জি এই গ্যাপ less than 3 ইলেকট্রন ভোল্ট, তখন আমরা এটাকে অর্ধপরিবাহী বলি। যখন এই পার্থক্য এই পরিবহন ব্যান্ড আর যোজন ব্যান্ডের মধ্যে অনেক বেশি, আর আমরা বলতে পারি 3 ইলেকট্রন ভোল্টের বেশি হয়, তখন এটাকে আমরা অন্তরক বলি আর অপরিবাহী বলতে পারি। আর পরিবাহী হচ্ছে পরিবাহী আর সুপরিবাহী যখন এই পরিবহন ব্যান্ড আর যোজন ব্যান্ড দুজনে উপরিপাতিত হয় or they overlap to each other, then there is no gap, that is we can say here zero ev, এটাকে বলে পরিবাহী। আমরা জানি পরিবাহীর উদাহরণ সিলভার, গোল্ড, অর্ধপরিবাহী সিলিকন, জার্মেনিয়াম, অন্তরক লাইক গ্লাস আর উড আর কাঠ। এবার আমরা আসি যে এই অর্ধপরিবাহী মানে আমরা এবার এই পরবর্তী আলোচনাতে আমরা আলোচনা করব যে এই অর্ধপরিবাহী সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমেই আসি যে অর্ধপরিবাহীকে আমরা এই ব্যান্ডের আমরা প্রথমে অর্ধপরিবাহীকে ব্যান্ড থিওরি অফ সলিড থেকে অন্তরক আর পরিবাহ থেকে আলাদা করে চিহ্নিত করলাম। এবার এই অর্ধপরিবাহী বিভিন্ন বিভিন্ন কঠিন পদার্থের সমন্বিত বিষয়ে এদের প্রকারভেদ, এদের ব্যবহারিক করার জন্য, ব্যবহারিক পার্থক্যের জন্য আমরা কিভাবে চিহ্নিত আর ডিফারেন্সিয়েশন আর শ্রেণীবিভাগ করছি সেটাই আমরা দেখে নেব। অর্ধপরিবাহীর প্রকারভেদ আমরা যাকে বলি ক্লাসিফিকেশন। অর্ধপরিবাহী সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, বিশুদ্ধ পরিবাহী, অবিশুদ্ধ পরিবাহী। বিশুদ্ধ পরিবাহী মানে আমরা বলতে পারি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, or বিশুদ্ধ or we can say this as pure semiconductor. This is pure যেখানে কোনো অন্য দুটো আলাদা আলাদা পদার্থের মিশ্রণ নয়, একদম বিশুদ্ধ। and অবিশুদ্ধ আর আমরা এটা বলতে পারি impure। impure or extrinsic semiconductor or অবিশুদ্ধ পরিবাহী। বিশুদ্ধ পরিবাহী আমরা এর মধ্যে জেনেছি যে বিশুদ্ধ পরিবাহীর উদাহরণ হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন। আমরা আজ উদাহরণ হিসেবে সিলিকন আর জার্মেনিয়াম নিয়ে আলোচনা করব। তার আগে জাস্ট একটু সামারিস্ট ভাবে আমরা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করি যে অবিশুদ্ধ পরিবাহীকে আমরা জানি যে পিরিয়ডিক টেবিলের আমরা অবিশুদ্ধ করার জন্য পিরিয়ডিক টেবিলের থার্ড গ্রুপ আর ফিফথ গ্রুপের এলিমেন্ট নিয়ে সিলিকন আর জার্মেনিয়ামের মধ্যে যোগ করি এবং আমরা দেখি তাদের কন্ডাক্টিভিটি, তাদের অনেক বৈশিষ্ট্যের মধ্যে অনেক চেঞ্জ হয়, যে চেঞ্জগুলো আসলে অনেক কাজে লাগে আধুনিক যন্ত্রপাতি আর আধুনিক মডার্ন টেকনোলজি। Here interesting thing is that impure semiconductor or extrinsic semiconductor are more useful in electronic application than the pure semiconductor. থার্ড ও তৃতীয় গ্রুপের আর পঞ্চম গ্রুপের এলিমেন্টকে যোগ করি, সেই যোগ করার ভিত্তিতে অবিশুদ্ধ পরিবাহীকে দুই ভাগে ভাগ করা যায়, পি টাইপ অর্ধপরিবাহী আর এন টাইপ অর্ধপরিবাহী। পি আর we can say here positive, যেখানে
আমরা পরে ডিটেলসে আলোচনা করব that এখানে concentration of whole charge carrier more than the electron charge carrier and n type এর electron is more than the p and এখানে আমরা n বলতে চাই n denote করতে চাইছি electron or free electron or you can say negative and p for whole or positive and অনেক এই আমরা এই বিভিন্ন কম্পোনেন্ট গুলো দেখেছি এলইডি ট্রানজিস্টর ডায়োড জেনার ডায়োড পিএন জাংশন ডায়োড আমরা পিএন জাংশন ডায়োড জেনার ডায়োড নিয়ে আজকে কিছু আলোচনা করব প্রথমে আসি বিশুদ্ধ পরিবাহীতে বিশুদ্ধ পরিবাহীকে বলা হয় ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর এই চিত্রে বিশুদ্ধ পরিবাহীর উদাহরণ হিসেবে আমরা সিলিকন আর জার্মেনিয়ামকে এখানে দেখিয়েছি এখানে +4 সিলিকন আর জার্মেনিয়াম সবথেকে বাইরের পক্ষে 4টে ইলেকট্রন থাকে আর এই ডটেড লাইন দিয়ে দেখানো হয়েছে সমযোজী বন্ধন আর এই সলিড ব্লু কালার বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রন এই গঠনের বিন্যাসটিকে হীরক সদৃশ বিন্যাসও বলা হয়ে থাকে প্রতিটি পরমাণুর নিকটতম 4টি প্রতিবেশী আমরা দেখতে পাচ্ছি 4টি electron that means 1 2 3 4 that প্রতিটি পরমাণু এই 4টি প্রতিটি পরমাণুর নিকটতম প্রতিবেশী পরমাণু দ্বারা পরিবেষ্টিত থাকে আমরা জানি যে সিলিকন আর জার্মেনিয়ামের 4টি যোজ্যতা ইলেকট্রন 4 এই রূপে যখন বিন্যাস করা হয় প্রতিটি সিলিকন আর জার্মেনিয়াম পরমাণুতে থাকা 4টি ইলেকট্রন যোজ্যতা ইলেকট্রনের একটি পার্শ্ববর্তী মানে এখানে পাশের যে পার্শ্ববর্তী যে পরমাণু তার একটির সাথে সমভাবে ভাগ করে নেওয়ার প্রবণতা দেখা যায় will share to each other and পার্শ্ববর্তী এমন প্রত্যেকটি পরমাণু একটি করে করে যোজ্যতা ইলেকট্রন ভাগ করে নেয় পাশের প্রতিবেশী এই অংশীদারি ইলেকট্রন যুগল সমূহ সমযোজী বন্ধন আর আমরা ইংরেজিতে বলি একে কোভ্যালেন্ট বন্ড আরো সরলভাবে আমরা বলতে পারি যে ভ্যালেন্স ব্যান্ড গঠন করেছে বলা হয় বন্ধনে অংশগ্রহণকারী এই ইলেকট্রন দুটি সংশ্লিষ্ট পরমাণুগুলির সামনে পিছনে যাতায়াতের মাধ্যমে সংশ্লিষ্ট পরমাণু দুটোকে আবদ্ধ রাখে আর এই আদর্শ আকার আর আদর্শ এই চিত্র কোনোভাবেই এদের এই যে ইচ আদার প্রতিবেশীর সাথে শেয়ারিং কোনোভাবেই ভেঙে যায় না এই বন্ধন খুবই অটুট বন্ধনে থাকে নিম্ন তাপমাত্রায় এমন অবস্থার সৃষ্টি হয় তাপমাত্রা বাড়লে ইলেকট্রনগুলোর তাপীয় শক্তি বৃদ্ধি পায় এবং এদের মধ্যে ইলেকট্রন কিছু বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারপর একটি শূন্যস্থান তৈরি হয় এই তাপীয় উদ্দীপনা ক্যালাসের জাফরিনের কয়েকটি মাত্র পরমাণুকে কার্যকরীভাবে আয়নিত করে এবং বন্ধনটিতে একটি শূন্যস্থান সৃষ্টি করে এই তাপীয় উদ্দীপনার ফলে সৃষ্টি হওয়াতে কয়েকটি পরমাণুকে কার্যকরীভাবে আয়নিত করে এবং যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে বন্ধন এটা খুবই স্ট্রং এন্ড তাপীয় পরিবর্তনের ফলে এই বন্ধনের যে ব্যান্ড সেটা একটু আলগা হয় আমরা বলতে পারি এবং একটা মুক্ত ইলেকট্রনের সৃষ্টি করে পার্শ্ববর্তী অঞ্চল যেখান থেকে মুক্ত ইলেকট্রনটিকে বেরিয়ে আসে সেখানে মুক্ত ইলেকট্রনটি মাইনাস কিউ আধান নিয়ে বেরিয়ে আসে এই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে ইলেকট্রনটি বেরিয়ে এসে পাশের স্থানে যাবে এবং এই স্থানে একটি গর্তের সৃষ্টি হবে আর আমরা বলতে পারি এই স্থানে গর্তের এটাকে হোল বলা হয় গর্তটাকে এবং একইভাবে এই স্থান 2 আসাটা আবার এই স্থান 2 থেকে নেক্সট স্থান 3 তে যাবে এবং এর ফলে এখানে একটা গর্তের সৃষ্টি হবে এইভাবে স্থানের
স্থান 1 থেকে গর্ত এবং সাধারণ তাপমাত্রায় তাপীয় শক্তির পরিমাণে ইলেকট্রনের পরিবর্তন হয়, গর্তে সম্ভাব্য গতি সরলীকরণের উপস্থাপনের জন্য এইটা সৃষ্টি হয়। সুতরাং এখানে আমরা বলতে পারি যে যে ভ্যাকেন্সি তৈরি হলো, এই ভ্যাকেন্সি কার্যকরী ধনাত্মক আধানের সৃষ্টি হবে। এই কার্যকরী ধনাত্মক তড়িৎ আধানযুক্তকে হোল বলা হয়। এই গর্ত একটি কার্যকরী ধনাত্মক আধানযুক্ত আপাত মুক্ত কণা হিসাবে আচরণ করবে এবং বিশুদ্ধ অপরিবাহীর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন আমরা যদি বলি এখানে যে মুক্ত ইলেকট্রন Ne, মুক্ত ইলেকট্রনের সংখ্যা Ne আর গর্তের সংখ্যা যদি আমরা বলি আর হোল NH, এই দুটো সমান হয়, অর্থাৎ Ne equal to NH। আর এই N equal to NH এটাকে আমরা ইন্ট্রিনসিক ক্লিয়ার কনসেন্ট্রেশন or স্বকীয় বাহন ঘনত্ব যেটা বলা হয় বিশুদ্ধ পরিবাহীর ক্ষেত্রে, আমরা ডিনোট করি Ni। এবার আমরা আসবো যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে মোট যে গর্তের প্রবাহ মাত্রা আর আমরা কারেন্ট যেটা I equal to I সমান ভাবে হবে যে ইলেকট্রন দ্বারা ইলেকট্রনের প্রবাহ কারণে যদি কারেন্ট হয় I E and হোলের কারেন্ট প্রবাহ যদি হয় হোল দ্বারা I H, এই দুটো সমন্বিত হবে টোটাল প্রবাহ মাত্রা, আর আমরা বলতে পারি প্রবাহ মাত্রা হলো ইলেকট্রনের প্রবাহ মাত্রা এবং হোল প্রবাহ মাত্রার সমষ্টির সমান। এখন লক্ষ্য করা যাক যে পরিবহন ইলেকট্রন আর গর্তের এই উদ্ভব প্রক্রিয়ার সাথে সাথে একটা সাইমালটেনিয়াসলি পুনঃযোজন প্রক্রিয়া ঘটে, যেখানে ইলেকট্রন সমূহ হোলের সাথে পুনঃসংযোজিত হয়। সাম্যাবস্থায় এই উদ্ভবের হার আধান বাহক সমূহের পুনঃসংযোগের হারের সমান হয়। একটি ইলেকট্রনের সঙ্গে একটি গর্তের সংঘর্ষের ফলে এইরূপ পুনঃসংযোজন ঘটে। এবার দেখা যাক যে যখন পরম শূন্য তাপমাত্রা আর পরম শূন্য তাপমাত্রার উপরে কি পার্থক্য হয় এই বিশুদ্ধ পরিবাহীর। বিশুদ্ধ পরিবাহীর তাপমাত্রা পরম শূন্য তাপমাত্রায় T equal to 0 তাপমাত্রায় বেসিক্যালি আমরা এই লেফট সাইডের যে এখানে দেখানো হয়েছে T equal to 0 কে বিশুদ্ধ অর্ধপরিবাহীর অন্তরক হিসেবে আচরণ করে, and at T greater equal 0, that is actually here temperature is greater equal 0 কে, আর এখানে টেম্পারেচার T is equal to 0 কে। এবার আসি যে পরম শূন্য তাপমাত্রায় এমন বিহেভিয়ার আর এমন প্রকার হওয়ার কারণ যে at T greater equal to 0 or উচ্চ তাপমাত্রায় যা কিছু সংখ্যক আমরা এখানে দেখতে পাচ্ছি এই ব্ল্যাক কালো ডট, এগুলো ইলেকট্রন, দিস ইজ হোল। আমরা তাপীয়ভাবে উদ্দীপিত ইলেকট্রনগুলি আংশিকভাবে পরিবহন ব্যান্ড দখল করে নেয়। সুতরাং বিশুদ্ধ পরিবাহীর চিত্র
টেম্পারেচার অ্যাবাভ আর উচ্চ তাপমাত্রায় এটা এভাবে হবে যে এখানে কিছু পরিমাণ ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে দখল করছে, এরা তখন আর or electrons is not staying at valence band। এখানে পরিবহন ব্যান্ডে কিছু ইলেকট্রনকে দেখানো হয়েছে, এগুলি যোজ্যতাপটির সমান সংখ্যক গর্ত সৃষ্টি করে। যেখানে আমরা দেখি যে 4টে ইলেকট্রন গেছে, মানে 4টে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে মুভ করেছে, এখানে 4টে হোল সৃষ্টি হবে। সো the electron which will move from valence band to conduction band, the same amount hole will be created over here। আমরা যদি একটা উদাহরণ নিয়ে দেখি যে জাস্ট দ্যাট আমরা জানি দ্য কার্বন সিলিকন এন্ড জার্মেনিয়ামের একই রকম গঠন বিন্যাস আছে, কিন্তু সিলিকন আর জার্মেনিয়াম অর্ধপরিবাহী আর কার্বন অন্তরক, আর আমরা বলতে পারি ইনসুলেটর। হোয়াই, কেন? সো বেসিক্যালি কার্বন সিলিকন এন্ড জার্মেনিয়ামের বন্ধনে অংশগ্রহণকারী 4টি ইলেকট্রন যথাক্রমে সিলিকন কার্বনের ক্ষেত্রে দ্বিতীয় কক্ষে থাকে, কার্বনের ক্ষেত্রে থাকে দ্বিতীয় কক্ষে, সিলিকনের ক্ষেত্রে থাকে তৃতীয় কক্ষে, এন্ড জার্মেনিয়ামে থাকে চতুর্থ কক্ষে। ফলে পরমাণুগুলির একটি ইলেকট্রন বের করে আনতে যে শক্তির প্রয়োজনীয় শক্তি, অর্থাৎ that energy required to move out an electron, জার্মেনিয়ামের ক্ষেত্রে সবথেকে কম হয়, সিলিকনের ক্ষেত্রে এর থেকে অল্প বেশি হয়, এন্ড কার্বনের ক্ষেত্রে এটা সর্বাধিক হয়। এর ফলে জার্মেনিয়াম আর সিলিকনের পরিবহনের জন্য মুক্ত ইলেকট্রনের সংখ্যা উল্লেখযোগ্য হলেও কার্বনের ক্ষেত্রে তা খুবই নগণ্য হয়। এবার আমরা আসি অবিশুদ্ধ পরিবাহী আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, আর আমরা বলতে পারি ইমপিওর সেমিকন্ডাক্টর। আমরা জানি যে এটা +4+4 এটা সিলিকন বা জার্মেনিয়াম ক্যালাসের ফোকাস, আর আমরা এখানে দেখতে পাচ্ছি একটু লক্ষ্য করলে যে এখানে একটা যোগ করা আছে +5। অবিশুদ্ধ পরিবাহীর পরিবাহিতার তাপমাত্রার উপর নির্ভর করে, কিন্তু ঘরের তাপমাত্রায় এদের পরিবাহিতা খুব কম হয়। এই কারণে এদের অর্ধপরিবাহী ব্যবহার করে কোনো গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রাদি তৈরি করা যায় না। ফলে এদের পরিবাহিতা বৃদ্ধি করার খুব প্রয়োজন। এই পরিবাহিতা বৃদ্ধি করার জন্য এখানে অপদ্রব্য ব্যবহার করা হয়, আর আমরা যাকে বলি ডোপিং। এই ডোপিংটা আমরা আগেই দেখেছি যে এন টাইপ অর্ধপরিবাহী হতে পারে আর পি টাইপ অর্ধপরিবাহী হতে পারে। আমরা কোন এলিমেন্ট যোগ করছি তার উপর। পঞ্চযোগী করলে এন টাইপ হবে, and ত্রিযোজী করলে, or from third element if we doped it then we will get the p type। so অবিশুদ্ধ পরিবাহীতে আসলে খুব কম পরিমাণে, বিশুদ্ধ পরিবাহীতে খুব অল্প পরিমাণে, সাপোজ let's see that 1 মিলিয়নে কিছু অংশ ppm উপযুক্ত অপদ্রব্যর ইম্পুরিটি আর উইয়ার ডোপিং যোগ করা হলে অর্ধপরিবাহীর পরিবাহিতা অনেক গুণে বেড়ে যায়। এই পদার্থগুলিকে অপদ্রব্য অর্ধপরিবাহী অথবা অবিশুদ্ধ পরিবাহী বলা হয়। নিয়ন্ত্রিত তাপমাত্রায় যদি নিয়ন্ত্রিত তাপমাত্রায় ও নিয়ন্ত্রিত পারিপার্শ্বিক অবস্থায় যদি অপদ্রব্য মেশানো হয়, এই মেশানোকে বলা হয় ডোপিং, আর অবিশুদ্ধ পরমাণুকে বলা হয় ডোপান্ট। এই ধরনের পদার্থগুলি ডোপড অর্ধপরিবাহীও বলা হয়, ডোপড অর্ধপরিবাহী আর ডোপড সেমিকন্ডাক্টর বলা হয় ডোপড। ডোপড সেমিকন্ডাক্টর। ডোপান্ট এমন হতে হবে যেন একটি প্রকৃত বিশুদ্ধ অর্ধপরিবাহী জাফরিনকে বিকৃত না করে,
এটি ক্যালাসে প্রকৃত অর্ধপরিবাহীর পরমাণুর মাত্র কয়েকটি স্থানই দখল করে। এই অবস্থাটি লাভ করার আবশ্যকতা শর্ত হলো ডোপান্ট আর অর্ধপরিবাহীর পরমাণুর আকার প্রায় সমান হতে হবে। চতুর্যোজী সিলিকন অথবা সিলিকন অ্যান্ড জার্মানিয়ামের 4টে করে বাইরের ভ্যালেন্স ইলেকট্রন আছে, তাই চতুর্যোজী বলা হয়। তো চতুর্যোজী সিলিকন আর জার্মানিয়ামকে দু ধরনের ভাবে ডোপান করা যায়। এক হচ্ছে এন টাইপ। এন টাইপে এন টাইপের ক্ষেত্রে আমরা যোগ করি সাধারণত +5 ভ্যালেন্সির এলিমেন্ট। +5 ভ্যালেন্সির এলিমেন্ট কোনগুলো? এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা যদি এন টাইপ এলিমেন্টে ডোপ করি +5 এলিমেন্ট, যেমন আর্সেনিক, आर्सेनिक এর পঞ্চযোজী और 5, অ্যান্টিমনি और ফসফরাস, আর্সেনিক, ফসফরাস ইত্যাদি। এন্ড পি টাইপের ক্ষেত্রে আমরা ডোপ করি যেমন যোজ্যতা সম্পন্ন, যেমন হচ্ছে বোরন, ইন্ডিয়াম, অ্যালুমিনিয়াম। আসলে আমরা জানি যে ডোপিং কিভাবে আমরা এখন ডোপিং কিভাবে অর্ধপরিবাহীর আধান বাহকের সংখ্যায় আর ফলস্বরূপ পরিবাহিতে পরিবর্তন আনে তা নিয়ে আলোচনা করব। সিলিকন আর জার্মেনিয়াম পর্যায় সারণীর আমরা জানি যে পিরিয়ডিক টেবিলের চতুর্থ শ্রেণীতে অবস্থিত, কাজেই আমরা নিকটবর্তী তৃতীয় বা পঞ্চম শ্রেণীর থেকে ডোপান মৌল বাছাই করার সময় সতর্কভাবে লক্ষ্য রাখবো যে যেন ডোপান পরমাণুর আকার সিলিকন বা জার্মেনিয়ামের থেকে খুব বেশি বড়ও না হয়, খুব ছোট, মানে প্রায় সমান আকারের হয়। মজার বিষয় হলো সিলিকন আর জার্মেনিয়ামে পঞ্চযোজী এবং ত্রিযোজী ডোপান সম্পূর্ণভাবে ভিন্ন দুই অপরিবাহী গঠন করে, এন টাইপ অ্যান্ড পি টাইপ। এন টাইপে আমরা এখানে দেখিয়েছি যে জার্মেনিয়াম আর সিলিকনের সাথে আমরা পঞ্চযোজী +5 পরমাণু পদার্থ আমরা যুক্ত করেছি। এখানে যখন একটি +5 যোজ্যতা বিশিষ্ট মৌল একটি পরমাণু সিলিকনের ক্যালাসের জাফরিতে একটি পরমাণু স্থান দখল করে, তখন এই চারটি সিলিকনের সাথে এর একটা সমযোজী বন্ধনে যুক্ত হবে। একটি বাড়তি ইলেকট্রন থাকবে এখানে। এই বাড়তি যে ইলেকট্রন সেটা পার্শ্ববর্তী সিলিকনের সাথে আবার ট্রাই করবে সমযোজী বন্ধনে যেতে। এইভাবে একটার পর একটা যোগ হতে কি হবে যে একটা ইলেকট্রন সবসময় অ্যাভেলেবেল থাকবে টু বি ডোনেট, এটাকে বলে দাতা পরমাণু কেন্দ্রক। এবার কি হয়, যখন এই ফলস্বরূপে কি হলো, পঞ্চম ইলেকট্রনটি সাপেক্ষে বন্ধনে অংশগ্রহণকারী 4টি ইলেকট্রনকে পরমাণুর কার্যকরী গঠনের অংশ হিসাবে মনে হয়। আর কোর, we can say that core of structure। এর ফলে ইলেকট্রনটি মুক্ত করার জন্য প্রয়োজনীয় আয়নিক শক্তি খুবই কম হয়। এমনকি সাধারণ তাপমাত্রায়, ঘরের তাপমাত্রায় একটি অর্ধপরিবাহী জাফরিতে মুক্তভাবে চলাচল করতে পারবে। উদাহরণস্বরূপ জার্মেনিয়াম আর সিলিকনের পরমাণুর একটি ইলেকট্রনকে পৃথক করতে শক্তির পরিমাণ খুব কম হয়, যেটা সাধারণত হয় 0.01 থেকে 0.5 ইলেকট্রন ভোল্ট, 0.101 থেকে 0.05 ইলেকট্রন ভোল্ট হয়। এর তুলনায় কোনো স্বকীয় আর বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে ঘরের তাপমাত্রায় কোনো ইলেকট্রনকে নিষিদ্ধ অঞ্চল আমরা নিষিদ্ধ অঞ্চল নিয়ে আলোচনা করার জন্য সিলিকন আর জার্মেনিয়ামের
যথাক্রমে এনার্জি দরকার হয় 0.7 টু 1.1 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ আমরা যদি পঞ্চযোজী ডোপান পরিবহনের জন্য একটি অতিরিক্ত ইলেকট্রন দান করি এবং তাই একে দাতা অপদ্রব্য বলা হয়, অর উই ক্যান সে ডোনার ইম্পিউরিটি। ডোপান পরমাণু দ্বারা পরিবহনের জন্য প্রাপ্ত ইলেকট্রনের সংখ্যা ডোপিং এর মাত্রার উপর প্রবলভাবে নির্ভর করে এবং পারিপার্শ্বিক তাপমাত্রায় কোনরূপ পরিবর্তনের উপর নির্ভরশীল নয়। অন্যদিকে সিলিকন পরমাণু দ্বারা সৃষ্ট মুক্ত ইলেকট্রনের সংখ্যা তাপমাত্রার সঙ্গে ক্ষীণভাবে বৃদ্ধি পায়। কোন ইলেকট্রনকে নিষিদ্ধ অঞ্চল অতিক্রম করতে সিলিকন আর জার্মেনিয়ামের যেটা যথাক্রমে দরকার হয়, সিলিকনের ক্ষেত্রে 0.7 and জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.7 and সিলিকনের ক্ষেত্রে 1.1। n টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে that Ne, or we can say that electron concentration, and this is hole concentration. So এখানে যা মেন যে প্রবাহ মাত্রা বহন করবে যে ইলেকট্রনিক চার্জ ক্যারিয়ার, মেজরিটি চার্জ ক্যারিয়ার will be mainly electron, and hole concentration or hole electron will be concentration of hole will be very less. সুতরাং এখানে concentration of electron is অনেকটাই বেশি হোলের কনসেন্ট্রেশনের আর হোলের সংখ্যার উপর। এবার আমরা দেখব যে এই হোল আর ইলেকট্রন এই যে কনসেন্ট্রেশন পি টাইপের ক্ষেত্রে কি হয়। পি টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে, পি টাইপ সেমিকন্ডাক্টর, এখানে সিলিকন আর জার্মেনিয়ামের সাথে অ্যালুমিনিয়াম, বোরন আর ইন্ডিয়ামের মতো ত্রিযোজী অবিশুদ্ধ মিশিয়ে অপরিবাহীকে পাওয়া যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যদি যোগ করি একটা ত্রিযোজী এলিমেন্ট আর ত্রিযোজী এলিমেন্ট যদি যোগ করি তো তিনটে ইলেকট্রন পাশের তিনটে সিলিকনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হবে। তো একটা জায়গাতে কিন্তু সিলিকনের আছে চারটে, তো একটা সিলিকন এখানে একটা হোলের সৃষ্টি করবে, কারণ এখানে কোনো যেহেতু ত্রিযোজী অবিশুদ্ধ তাই তিনটে নিয়ার বাই অন প্রতিবেশীর সাথে তিনটে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে, তো একটা এই জায়গাটাতে একটা হোল সৃষ্টি হয়েছে। এবার এই হোলটা ফিল করতে পাশের যে প্রতিবেশী সিলিকনের ইলেকট্রন আছে সেটা সেই জায়গাটা ফিল করবে। এইভাবে ফিল হতে হতে এই গ্যাপটা পূরণ হতে হতে এই গর্ত সৃষ্টি হবে। আর এটাকে বেশি করে বলা হয় যে এটা যেহেতু পরমাণু লাগবে এই সমযোজী বন্ধনটাকে পূর্ণ করতে, তাইকে বলা হয় গ্রাহক পরমাণু। এন্ড যে সৃষ্টি হলো এটা হচ্ছে হোল আর গর্ত। এই গর্তকে বেসিক্যালি বলা হয় হোল। এন্ড এই আমরা দেখছি এখানে যে হোল সৃষ্টি হচ্ছে, এই হোল সৃষ্টি হওয়াটা পি টাইপ অর্ধপরিবাহীর এটাই মেনলি দা প্রবাহ মাত্রাতে ইনভলভ হয়। The majority charge carrier of p type is the hole. সুতরাং এখানে পুনঃসংযোজন প্রক্রিয়ায় পি টাইপ অর্ধপরিবাহীতে যে ইলেকট্রন সংখ্যা ni ইলেকট্রন সংখ্যা আমরা যদি বলি সেটা ne, এটাকে হ্রাস করে আর বৃদ্ধি হচ্ছে হোলের সংখ্যা। সুতরাং হোল will be very more, nh will be more very large than ne. তো এখানে লক্ষ্য করা যাচ্ছে যে কেলাসটিতে একটি সার্বিক তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখে, কেননা অতিরিক্ত আধান বাহকগুলির আধান কেলাস জাফরিতে আয়নিত করে কোর বা পরমাণুগুলির আধানের সমান এবং বিপরীত হয়। অবিশুদ্ধ পরিবাহীতে মুক্ত
আধান বাহকগুলির প্রাচুর্যের ফলে তাপীয়ভাবে উদ্ভূত গৌণ বাহকগুলি মানে ইলেকট্রন এখানে মুক্ত বাহকের সঙ্গে মিলিত হওয়া এবং বিনিষ্ট হওয়ার অধিক সুযোগ আছে। ফলে বহু সংখ্যক একই প্রকারের আধান বাহক যারা মুক্ত বাহক হিসাবে কাজ করে যোগ করে ডোপান পরমাণুগুলোকে পরোক্ষভাবে বিশুদ্ধ গৌণ বাহক সমূহের ঘনত্ব হ্রাস করতে সাহায্য করে। অর্ধপরিবাহীর শক্তি ব্যান্ডের গঠন ডোপিং দ্বারা প্রভাবিত হয়। দাতা অপদ্রব্যকে বলা হয়, যদি ইডি আমরা ধরি যে ডোনার ইডি কনসেন্ট্রেশন ইডি, আর অ্যাকসেপ্টার আমরা যদি ফোকাস করি গ্রাহক যদি EA or we can say acceptor EA। এই গ্রাহক অপদ্রব্যের জন্য অবিশুদ্ধ পরিবাহীতে অতিরিক্ত শক্তি স্তরের অস্তিত্ব থাকে। এবারে আমরা দেখলাম যে এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই ইডির দাতা শক্তি স্তর একটু নিচে থাকবে ইসি, এন্ড একইভাবে এই শক্তি স্তর ফর পি টাইপের ক্ষেত্রে একটু উপরে থাকবে। এখানে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে কনসেন্ট্রেশন অফ হোল উইল বি মাচ মোর, যেটা আমরা আগে পড়েছি ইন দ্য ইলেকট্রন। আমরা যখন তাপমাত্রা ইনক্রিজ করব, তাপমাত্রা অ্যাবাভ জিরো টেম্পারেচার, এই এন টাইপ আর পি টাইপ অর্ধপরিবাহীর কেমন বিহেভ করবে আর অর্ধপরিবাহী কেমন ভাবে আচরণ করবে, যে এখানে দেখানো হয়েছে যে যখন এই ফিগার এ উচ্চ তাপমাত্রায়, আর আমরা বলতে পারি পরম শূন্য তাপমাত্রার উপরে এন টাইপ অর্ধপরিবাহীর ব্যবহার, এন্ড হচ্ছে পরম তাপমাত্রার উপরে পি টাইপ অর্ধপরিবাহীর ব্যবহার দেখানো হয়েছে পিকচার বি তে। তো আসলে যে পি টাইপ অর্ধপরিবাহীতে যে গ্রাহকের যে এনার্জি স্তর ইএ যোজ্যতা পটির আর যোজ্যতা ভ্যালেন্স ব্যান্ড ইভি একটু উপরে থাকবে। এখানে দেখানো হয়েছে যে ইডি জাস্ট ভ্যালেন্স ব্যান্ডের উপরে থাকবে পি টাইপের ক্ষেত্রে, এন্ড এন টাইপের ক্ষেত্রে ডোনার ইডি জাস্ট কন্ডাকশন ব্যান্ডের নিচে থাকবে। এই যে এনার্জি গ্যাপ কন্ডাকশন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড আর ইডি very less, around 0.01 eV, and EA and EV, that যোজ্যতা পটি and this acceptor গ্রাহকের পার্থক্য 0.01 to 0.05, যেটা হচ্ছে খুবই কম। সুতরাং আমরা বলতে পারি খুব অল্প পরিমাণ শক্তি সরবরাহিত হলেই একটি যোজ্যতা কক্ষের ইলেকট্রন EA স্তরে উন্নীত হতে পারে এবং গ্রাহক পরমাণুকে ঋণাত্মক আধানে পরিবর্তন করে। আর আমরা বলতে পারি অন্যভাবে যে খুব অল্প পরিমাণ শক্তি প্রবাহিত হলেই EA স্তর থেকে গর্ত যোজ্যতা পটিতে নেমে আসতে পারে। ঘরের তাপমাত্রায় ভ্যালেন্স ব্যান্ডে হোল তৈরি করতে অধিকাংশ গ্রাহক পরমাণু আয়নিত হয়। অতএব ঘরের তাপমাত্রায় যোজ্যতা পটিতে ঘনত্বের মূল কারণ হলো অবিশুদ্ধ পরিবাহীতে অপদ্রব্যের উপস্থিতি। তাপীয় সাম্যাবস্থায় একটি অর্ধপরিবাহীতে ইলেকট্রন আর হোল আর গর্তের ঘনত্ব প্রকাশ করা যায় সাধারণভাবে NE and NH is equal to NI square.
যদিও এই আলোচনা আনুমানিক আর কল্পিত, মোটের উপর আনুমানিক আর কল্পিত, একটি ধাতু অন্তরক আর পরিবাহী সমূহের মধ্যে সহজভাবে পার্থক্য বুঝতে সাহায্য করে। কার্বন, সিলিকন আর জার্মেনিয়ামের রোধাঙ্কের মধ্যে পার্থক্য তাদের পরিবহন আর যোজ্যতা ব্যান্ডের মধ্যবর্তী শক্তির ব্যবধানের উপর নির্ভর করে, এবং সে কারণে আমরা সিলিকন এন্ড জার্মেনিয়ামের শক্তির ব্যবধান যথাক্রমে 5.4 ইলেকট্রন ভোল্ট, 1. ফর কার্বনের ক্ষেত্রে conduction band and valence band energy difference around 5.4. For silicon it is around 1.1 electron volt and germanium 0.7 electron volt. এই কারণে চতুর্থ শ্রেণীর একই মৌল হওয়াতেই কার্বন ধাতু এবং মৌল হওয়া সত্ত্বেও এটি একটি ধাতু, কারণ এই শক্তির ব্যবধান শূন্য। সালফার এস পর্যায়ে সারণীতে চতুর্থ শ্রেণীর একটি মৌল হওয়া সত্ত্বেও এটি একটি ধাতু, কারণ এই শক্তির ব্যবধান সেটা 0। এখন আমরা যদি এই পি টাইপের একটা সেমিকন্ডাক্টর আর এন টাইপের সেমিকন্ডাক্টরকে দুটোকে জোড়া লাগাই, তাহলে কি হবে? Now we can say that p-type material and n-type material আমরা যদি যোগ করি, that is nothing but pn সংযোগ or pn junction. pn junction হলো pn junction আর সংযোগ হলো বহু অর্ধপরিবাহী যন্ত্রাদি যেমন ডায়োড, ট্রানজিস্টর, মসফেট, জেফেট ইত্যাদি মৌলিক একক গঠন or basic building block of semiconductor is the pn junction. So বিভিন্ন অর্ধপরিবাহী যন্ত্রাদির কার্য বিশ্লেষণ করতে pn সংযোগ ব্যবস্থা সম্পর্কে পরিষ্কারভাবে ধারণা থাকাটা খুব গুরুত্বপূর্ণ। that দুটো আলাদা ডিফারেন্ট টাইপের মেটেরিয়াল পি এন্ড এন অ্যাটাচ যোগ করলে ওদের মধ্যে, কারণ আমরা জানি পি টাইপে হোল মেজরিটি আর এন টাইপের ইলেকট্রন মেজরিটি, তো obviously while they will come in contact there will be some diffusion and drift. so আমরা এখন দেখব যে পিএন সংযোগে কি হচ্ছে। তো পিএন সংযোগ এখানে বেশি করে একটা পাতলা very thin p layer and very n layer they attach together. So basically here we can see a p-type material, here will be the whole, the majority carriers and n-type electron, they attach each other, and then what will happen, we can say that electron বিচলন and electron ব্যাপন হবে, and ইলেকট্রনের বিচলন direction হবে p to n, ইলেকট্রনের ব্যাপন from n to p, and গর্তের ব্যাপন আর গর্তের বিচলন, গর্তের ব্যাপন p to n and n to p, and in between these two, that this is basically the junction, in between there will be created deflection region. নেক্সট স্লাইডে আমরা আলোচনা করব নিঃশেষিত অঞ্চল ও ডিফ্লেকশন রিজিয়ন সম্পর্কে। তো পিএন সংযোগকালে বেসিক্যালি দুটি আমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সংঘটিত হয়, একটা হচ্ছে ব্যাপন, একটা হচ্ছে বিচলন। এই ব্যাপন আর বিচলনের জন্য পি আর এন টাইপ লেয়ার মাঝে একটা লেয়ার আর একটা অঞ্চল তৈরি হচ্ছে, এটাকে আমরা বলি নিঃশেষিত আর ডিফ্লেকশন রিজিয়ন। সো বেসিক্যালি আমরা জানি যে এন টাইপ অর্ধপরিবাহীতে ইলেকট্রনের ঘনত্ব প্রতি একক আয়তনের ইলেকট্রন সংখ্যা হোল আর গর্তের ঘনত্বের থেকে বেশি। একইভাবে পি টাইপের অর্ধপরিবাহীতে ক্ষেত্রে গর্তের ঘনত্ব ইলেকট্রনের ঘনত্বের চেয়ে বেশি। পি প্রান্ত এবং এন প্রান্ত যখন এই ঘনত্বের পার্থক্যের আর ঘনত্বের নতির জন্য যখন সংযোগ হয়, তখন কি হবে, পি টাইপ থেকে পি টু এন ব্যাপন এবং
ব্যাপন হবে, আর ব্যাপনকে আমরা বলি ডিফিউশন। আর আমরা বলতে পারি ডিফিউজ। এবং ইলেকট্রনগুলি এন থেকে পি প্রান্তে পি থেকে এন প্রান্তে, বেসিক্যালি এন প্রান্তে পি টু এন ব্যাপিত হবে এবং ইলেকট্রনগুলি এন প্রান্ত থেকে পি প্রান্তে এসে ব্যাপিত হবে। আধান বাহকের এই সমূহের পিএন জংশকের মধ্যে দিয়ে ব্যাপন প্রবাহ আর ডিফিউশন কারেন্ট প্রবাহিত সৃষ্টি করবে। যখন একটি ইলেকট্রন এন থেকে একটি ইলেকট্রন এন সাইড থেকে পি সাইডে ব্যাপন ঘটে, এই অঞ্চলে একটি আয়নিত দাতা পরমাণু রেখে আসে। এই আয়নিত দাতা ধনাত্মক আয়ন পরমাণুটি পারস্পরিক পরমাণুগুলির সাথে বন্ধনে আবদ্ধ হয় একটি এটি নিশ্চল হবে, or you can say the immobile, and এন থেকে পি অঞ্চলের দিকে যতই ইলেকট্রন ব্যাপন ঘটে ততই সংযোগের এন অঞ্চলের দিক থেকে ধনাত্মক আয়নের একটা স্তর or ধনাত্মক স্পেস চার্জ গঠিত হবে। অনুরূপভাবে ঘনত্বের নতির জন্য পি থেকে এন রিজিয়নে, পি থেকে ঘনত্বের এই নতির জন্য একইভাবে পি থেকে এন রিজিয়নে একটা গর্তের সৃষ্টি হবে এবং এটি নিজের স্থানে একটি সচল পি থেকে এনে এটি গর্তের সৃষ্টি হবে এবং এই গর্ত নিজের স্থানে একটি নিশ্চল আয়ন or you can say that ionized acceptor or negative চার্জ রেখে আসে। এই হোল আর গর্তগুলি যতই ব্যাপন ঘটতে থাকে ততই পিএন সংযোগের পি অঞ্চলের কাছে একটি ঋণাত্মক আধানের স্তর, we can say here ঋণাত্মক আধানের স্তর গঠিত হতে থাকে। পি এন্ড এন সংযোগের এই পার্শ্বে গঠিত এই স্পেস চার্জ অঞ্চলের ক্ষেত্রে একটি নিঃশেষিত অঞ্চল or ডিফ্লেকশন রিজিয়ন নামে পরিচিত। এটাকে ডিফ্লেকশন রিজিয়ন হিসাবে বলা হয় কারণ এই অঞ্চলে নিঃশেষিত অঞ্চলের রোধের ক্রম এক মাইক্রোমিটারের 10 ভাগের 1 ভাগ হয়। এই সংযোগের এন পাশের এই ধনাত্মক চার্জ আর ধনাত্মক আধান আর পি সাইডের এই ঋণাত্মক আর নেগেটিভ আধানের এই সংযোজিত অঞ্চলে এইখানে তড়িৎ ক্ষেত্রের প্রবাহের সংযোগের একটি থেকে ইলেকট্রন এন প্রান্তে আসবে আর একইভাবে পি থেকে এনে যাবে। তড়িৎ ক্ষেত্রে এই যে প্রভাবের আধান ব্যাপক সময়ের একে বলে গতির বিচলন or ড্রিফট বলে। এইভাবে ব্যাপন প্রবাহে ডিফিউশন কারেন্ট বিপরীত অভিমুখে একটি বিচলন প্রবাহ শুরু হয়, ডিফিউশন কারেন্ট অ্যান্ড ড্রিফট কারেন্ট। শুরুতে ব্যাপন প্রবাহ বৃহৎ মানের একটি বিচলন প্রবাহ ক্ষুদ্র মানের হয়। যত ব্যাপন চলতে থাকে সংযোগের উভয় পার্শ্বে স্পেস চার্জ অঞ্চল প্রসারিত হতে থাকে, ফলে তড়িৎ প্রবাহের প্রাবল্য এবং সাথে সাথে বিচলন বেগও বৃদ্ধি পায়। যতক্ষণ পর্যন্ত বিচলন প্রবাহ ব্যাপন প্রবাহের সমান হয় এই প্রক্রিয়া চলতেই থাকে। একইভাবে এইভাবে পিএন সংযোগ গঠিত হয় আর সাম্যাবস্থায় পিএন সংযোগে কোনো মোট প্রবাহ মাত্রা or নেট কারেন্ট পাওয়া যায় না। ডিফ্লেকশন রিজিয়ন আসলে এন অঞ্চল থেকে ইলেকট্রন হ্রাস হয় এবং পি অঞ্চলে ইলেকট্রন বৃদ্ধি হয়। এই দুই অঞ্চলের সংযোগস্থলে দুই প্রান্তের মধ্যে একটি বিভব পার্থক্যের সৃষ্টি হয়। এই বিভব পার্থক্যের দুই প্রান্তে যে বিভব পার্থক্যের সৃষ্টি হচ্ছে, এই বিভব পার্থক্য সৃষ্টির জন্য মেরুবর্তিতা এমন হয় যে দুটি আধান বাহকের আরেক প্রবাহকে
বাধা করে সাম্যাবস্থা সৃষ্টি করে এবং এই সাম্যাবস্থা থাকায় পিএন সংযোগের দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য দেখানো হয়েছে। মানে এই এন রিজিয়নের যদি এখানে থাকে লেয়ার এনার্জি এন্ড দেন পি লেয়ারেতে ইন বিটুইন এই গ্যাপ, এটা হচ্ছে ডিপ্লেকশন লেয়ার। বেসিক্যালি এন পদার্থটি ইলেকট্রন হারিয়েছে আর পি পদার্থ ইলেকট্রন লাভ করেছে আমরা বলতে পারি। অতএব পি পদার্থের সাপেক্ষে এন পদার্থ ধনাত্মক হয় এবং এই বিভব এন অঞ্চল থেকে পি অঞ্চলে ইলেকট্রনের গতিকে প্রতিরোধ করে অ্যান্ড এই প্রায়শ একে প্রতিরোধ বিভবও বলা হয় আর ব্যারিয়ার পোটেনশিয়াল। সো আমরা যদি এটাকে সামারাইজ করি ব্রিফলি, খুব সংক্ষেপে, যে পি অঞ্চল থেকে কিছু হল এন অঞ্চলে চলে যাওয়ায় পি অঞ্চলের জংশন সংলগ্ন এলাকার অণুগুলি আয়নিত হয়ে ঋণাত্মক চার্জ ধারণ করে। একইভাবে এন অঞ্চল হতে পি অঞ্চলে ইলেকট্রন ব্যাপনের কারণে ধনাত্মক চার্জে একটি অঞ্চল তৈরি হয়। এইভাবে পি অঞ্চলে ঋণাত্মক আর এন অঞ্চলে ধনাত্মক আয়নে উন্মুক্ত হয়ে যাওয়া একটা উল্টো ব্যাপার ঘটে। পি অঞ্চলের ঋণাত্মক আয়ন এন অঞ্চলের ইলেকট্রন অঞ্চলে প্রবেশে বাধা দেয় আর অন্যদিকে এন অঞ্চলের ধনাত্মক আয়ন পি অঞ্চলে হতে হোলকে এন অঞ্চলে প্রবেশে বাধা দেয়। আমরা এবার দেখব যে সেমিকন্ডাক্টর ডায়োড কি আর অর্ধপরিবাহী ডায়োড কি। আসলে আমরা দেখতে পাচ্ছি যে পি and n, so এটা ডায়োডের সিম্বল। বেসিক্যালি p and n material when they sandwich between each other and then they create a pn junction and is nothing but a অর্ধপরিবাহী ডায়োড। and একটি অর্ধপরিবাহী ডায়োড হলো দুটি প্রান্তের বাহ্যিক বিভব প্রয়োগের উপযুক্ত ধাতব সংস্পর্শ যুক্ত মূলত পিএন সংযোগ। আর একটি দিককে বলা হয় পি, we give anode and cathode, and this is the typical symbol of PN junction. In PN junction লাইন বরাবর ওই দিকটাকে এন দিয়ে চিহ্নিত করা হয়। যখন এন জাংশনের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যুক্ত করা হয় তখন আর পির সাথে পজিটিভ যুক্ত করা হয় আর ধনাত্মক সাইড যুক্ত করা হয়। এটা নরমাল আমরা বলে থাকি ফরওয়ার্ড বায়াস আর সম্মুখ বায়াস আর বিপরীত বায়াস আর রিভার্স বায়াস। তো সম্মুখ বায়াসকে বেসিক্যালি বলা হয় ফরওয়ার্ড বায়াস। and বিপরীত বায়াসকে একে বলা হয় আর ফরওয়ার্ড বায়াসকে আমরা সাধারণত বলে থাকি এফ বি। রিভার্স বায়াসকে আর বিপরীতমুখী বায়াস যেটা সেটা জেনারেলি বলা হয় আর বি, রিভার্স বায়াস। রিভার্স বায়াসের ক্ষেত্রে পি পজিটিভ সাইড যুক্ত করা হয় ব্যাটারির ঋণাত্মক সাইডের সাথে আর এন সাইড যুক্ত করা হয় ব্যাটারির ধনাত্মক সাইডের সাথে এবং বিপরীত সম্মুখ বায়াসে। আসলে সাধারণ অর্ধপরিবাহী ডায়োডে মোট প্রবাহ মাত্রা হয় ইন ফরওয়ার্ড বায়াস কারেন্ট ডিউ টু মেজরিটি চার্জ ক্যারিয়ার and বিপরীত বায়াসে কারেন্ট প্রবাহ খুব কম পরিমাণে হয় টু মাইনরিটি চার্জ ক্যারিয়ার। ফরওয়ার্ড এন্ড রিভার্স বায়াস মানে সম্মুখ বায়াস এবং বিপরীত বায়াসে বেসিক্যালি ফরওয়ার্ড বায়াসে বিদ্যুৎ প্রবাহ বৃদ্ধি পায়, রিভার্স বায়াসে সীমিত থাকে। আর ব্রেকডাউন রিজিয়ন আর ব্রেকডাউন ভোল্টেজ বেসিক্যালি অতিরিক্ত ভোল্টেজে ডায়োডের ক্ষতিগ্রস্ত হয়।
So এটা basically typical IV characteristics or IV of current voltage behavior of PN junction diode. So আমরা দেখতে পাচ্ছি এখানে just forward bias এর current and in volt, and this is milliamps, and we can say that reverse bias or বিপরীত bias এর current is micro. So this বিদ্যুৎ প্রবাহের মাত্রা is বেশি in forward bias and reverse bias এ সীমিত প্রবাহ মাত্রা। তো আসলে in বিপরীত বায়াসে বিপরীত ডায়োডের আইভি বৈশিষ্ট্যের প্রযুক্ত ভোল্টেজের যে দেখানো হয়েছে এটা থেকে আমরা বলতে পারি যে ব্যাটারিকে একটা পোটেনশিওমিটার আর রিওস্টেটের মাধ্যমে ডায়োডের সঙ্গে এমন ভাবে যুক্ত করা হয় যাতে ডায়োডের প্রযুক্ত বিভবের মান পরিবর্তন হয়, ভোল্টেজের বিভিন্ন মানের জন্য প্রবাহ মাত্রার মান লিপিবদ্ধ করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে আমরা ভোল্টেজ এবং কারেন্টের যে নেচার গতি সেটা আমরা বিশ্লেষণ করতে পারি। এবার আমরা দেখব যে এই যে ডায়োডের ব্যবহার কোথায়। ডায়োডকে আমরা বলেছি মডার্ন টেকনোলজি বিভিন্ন জায়গাতে বিভিন্ন অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয়। আমরা আজকে ডায়োডের দুটো ব্যবহার আলোচনা করব। একটা হচ্ছে ডায়োডকে একমুখী কারক হিসাবে সংযোগ ডায়োডের ব্যবহার, আর ডায়োডের ব্যবহার অ্যাজ এ ভোল্টেজ মনিটর করা ও রেগুলেট করা। প্রথমে একমুখী কারক হিসাবে সংযোগ ডায়োডের ব্যবহার। বেসিক্যালি this PN junction ডায়োডের that IV ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা দেখতে পাই যে শুধুমাত্র সম্মুখ বায়াসে বেশি মাত্রায় প্রবাহ মাত্রা হয় আর বেশি তড়িৎ পরিবহন করে। সুতরাং যদি কোনো পরিবর্তিত ভোল্টেজ আর এসি ভোল্টেজ প্রয়োগ করা হয় তবেই চক্রের এক অংশের জন্য তড়িৎ প্রবাহিত করবে আর অন্য অংশের জন্য প্রবাহিত করবে না। সো এই জন্য ডায়োডকে একমুখীকরণের জন্য ব্যবহার করা হয় এবং ব্যবহৃত বর্তনীকে একমুখী কারক বলা হয়। তো এখানে আমরা দেখছি যে এটা একটা ট্রান্সফরমার আর রূপান্তরক। এখানে মুখ্য প্রাইমারি আর মুখ্য কুণ্ডলী আর সেকেন্ডারি is গৌণ কুণ্ডলী. It is connected with a single diode, and we can see it output we can get here with the connecting as a load. So load is basically the resistance or রোধ। লোডের সাথে শ্রেণীতে যুক্ত করে একটি ডায়োডকে একটি পরিবর্তিত বিভব প্রয়োগ করলে পরবর্তী ইনপুটের যে অর্ধচক্রের ডায়োডটি সম্মুখ বায়াসে থাকে শুধুমাত্র সেই অর্ধচক্রতে আমরা আউটপুট বিভব পাবো। এটা হচ্ছে ইনপুট এসি সিগন্যাল। আর এখানে একটাই ডায়োড এখানে গৌণ কুণ্ডলীর সাথে যেটা লোডের সাথে যুক্ত করা আছে। আমরা শুধুমাত্র পজিটিভ সাইডে আমরা আউটপুটে পাবো। আমরা দেখতে পাচ্ছি যে এটা নেগেটিভ সাইডে আছে, এখানে ফাঁকা, এখানে আমরা পাচ্ছি না। শুধুমাত্র পজিটিভ হাফ আমরা আউটপুট বিভব হিসেবে পাচ্ছি। এই জন্য এতে ডায়োড একমুখী কারক হিসাবে বলা হয় আর অ্যাপ্লিকেশন অফ ডায়োড এজ এ রেকটিফিকেশন। সো যদি এখানে আসলে আরেকটা ডায়োড যোগ করা হয় ফুল ওয়েভ, তখন আমরা এখানে আরেকটা করে ওয়েভ পাবো পজিটিভ সাইডে, তখন ওটাকে বলে ফুল ওয়েভ। সো এখানে এ আর দিস এ আর বি এখানের প্রান্তের মধ্যে প্রয়োজনীয় যে বিভব সরবরাহ করা হয় যখন এ প্রান্তের মধ্যে এ প্রান্তে বিভব ধনাত্মক হয় তখন ডায়োডটি সম্মুখ বায়াসে থাকে এবং তড়িৎ পরিবহন করে। যখন এ প্রান্তটি ঋণাত্মক থাকে তখন ডায়োডটি বিপরীত বায়াসে আসে আর বিপরীত বায়াসে তড়িৎ পরিবহন করে না। ডায়োডের বিপরীত প্রবাহ খুবই নগণ্য হয়। ব্যবহারিক ক্ষেত্রে একে সাধারণত শূন্য ধরা হয়। বিপরীত বৈকল্য থেকে ডায়োডকে রক্ষা করতে ডায়োডের বিপরীত বায়াসে ভোল্টেজ অবশ্যই রূপান্তরকের গৌণ কুণ্ডলীতে আমরা বলতে পারি এখানে সেকেন্ডারিতে পরিবর্তিত বিভবের উচ্চ মান অপেক্ষা যথেষ্ট বেশি হতে হবে। সুতরাং
পরবর্তী উৎসের ধনাত্মক অর্ধের লোড, ধনাত্মক অংশের লোড রোধক আর এল এর মধ্যে দিয়ে একটি তড়িৎ প্রবাহিত হবে। আর আমরা এই একটি লোডের সাথে একটা ডায়োড যোগ করা থাকাতে আমরা আউটপুটে এই একটা অংশ পাবো, ঋণাত্মক পার্টটা, মানে এই যে ইনপুটের ঋণাত্মক পার্ট আছে, ঋণাত্মক পার্টটা কোনো তড়িৎ পাওয়া যায় না। পরবর্তী ধনাত্মক অর্ধ আবার একটি আউটপুট বিভব পাওয়া যাবে। এইভাবে প্রাপ্ত আউটপুটকে বিভবটির মান পরিবর্তনশীল হওয়ার সঙ্গে এটি একটি নির্দিষ্ট অভিমুখে হয়, তাই একে একমুখীকরণ বলা হচ্ছে। যেহেতু এই ধরনের বর্তনীর একটি মুখ আউটপুটের ইনপুট পরিবর্তিত তরঙ্গের শুধুমাত্র একটি অর্ধের জন্য হয়, তাই একে অর্ধ তরঙ্গ একমুখকরণ হিসাবেও বলে, আর হাফ ওয়েভ রেকটিফায়ার হিসাবে চিহ্নিত করা হয়। এবার আমরা আসি একমুখীকরণ যোগ হিসাবে ডায়োডের ফুল ওয়েভ রেকটিফিকেশন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগের চিত্রে আমরা দেখেছিলাম যে ওখানে একটাই ডায়োড যোগ করা হয়েছিল এই প্রান্তের সাথে, মানে রূপান্তরকের গৌণ কুণ্ডলীর সাথে। এখানে আরেকটা বি এর সাথেও ডায়োড যোগ করা হয়েছে। তো আমরা যদি দেখি যে আমাদের ইনপুটের এই এটা হচ্ছে ইনপুট তরঙ্গ, এন্ড আউটপুটে এতে যখন যাবে পাস করবে, মানে সেম ইনপুট সিগন্যাল এন্ড বি তো, তো এর জন্য আমরা পাবো D1, এ প্রান্তে D1 ডায়োডের জন্য পাবো এটা, আর এটা পাবো D2 ডায়োডের জন্য আর বি প্রান্ত থেকে। তো একইভাবে আমরা দেখতে পাবো যে এখানে কোনো নেগেটিভ চার্জ নেই, সুতরাং এই জন্যই বলা হয় যে ডায়োডকে একমুখীকরণ হিসাবে ব্যবহার করা যায়। সো বেসিক্যালি দুটি ডায়োডের প্রত্যেকটির পর্যায়ক্রমিক প্রতিটি পূর্ণচক্রের একটি অর্ধকে একমুখী করে, ফলে ডায়োডের দুটি সাধারণ সংযোগ বিন্দু এন্ড রূপান্তরকের সেন্টার ট্যাপের মধ্যে আউটপুটের পূর্ণ তরঙ্গ হয়। আমরা এটাকে ফুল ওয়েভ রেকটিফিকেশন অলসো বলতে পারি। এন্ড এই ডায়োডের এই ধরনের ব্যবহার, এটাকে অবশ্য this connection is connected as a center tap। আমরা প্রাপ্ত একমুখী আউটপুট বিভবের বেসিক্যালি রূপ হলো দ্যাট অর্ধ সাইনধর্মী স্পন্দন প্রকৃতি। এটি একমুখী হলেও স্থির মানের হয় না। এই স্পন্দনশীল বিভব মানের স্থির মানের ডিসি আউটপুট পাওয়ার জন্য সাধারণত লোড রোধ আর আরএল এর সঙ্গে সমান্তরালভাবে আউটপুট প্রান্তদের মধ্যে একটি ধারক যুক্ত করা হয়, অর ক্যাপাসিটর। এন্ড এই উদ্দেশ্যে আরএল এর সঙ্গে শ্রেণী সমবায়ে আবেশকেও যুক্ত করা যেতে পারে। যেহেতু এই সকল অতিরিক্ত বর্তনী পরিবাহী ছোট তরঙ্গগুলিকে পৃথক করে বিশুদ্ধ সমপ্রবাহ আর ডিসি প্রদান করে, তাই এদেরকে ফিল্টারও বলা হয়। আমরা দেখবো এবার ডায়োডের বিশেষ ভোল্টেজ নিয়ন্ত্রণ হিসাবে যে ব্যবহার। এটা ডিফারেন্ট টাইপ অফ ডায়োড or Zener diode. Zener diode is special type of PN junction diode only, but it doping এখানে আসলে জেনার ডায়োডকে স্পেশাল ডায়োড বলা হয়, কারণ হচ্ছে ডোপিং এর উপর ভিত্তি করে। আমরা দেখি যে সাধারণ ডায়োডে আমরা সম্মুখ বায়াসে বেশি কারেন্ট পাই এন্ড রিভার্স বায়াস আর রিভার্স বায়াসে আমরা কারেন্ট কম পাই due to magnetic field, but Zener diode made in such a way that we can get maximum current from the reverse bias only. So Zener diode actually আবিষ্কারক হলেন সি জেনার, নাম অনুসারে এটিকে নামকরণ করা হয়। এটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে বিপরীত বায়াসে এটা কাজ করে, the breakdown region and ভোল্টেজ নিয়ন্ত্রক হিসেবে ব্যবহৃত হয়। Zener diode basically this is Zener diode and it always connected with a series resistance, and here we can get niyantrita voltage in connection with the load. With respect to load we can get here the regulated voltage. So basically
পি এন্ড এন জাংশন উভয় অঞ্চলকে উচ্চ তাপমাত্রায় ডোপিং করে জেনার ডায়োড তৈরি করা হয়। এর কারণে নিঃশেষিত অঞ্চল ডিপ্লেকশন রিজিয়ন খুব কম হয়। ইভেন নিঃশেষিত অঞ্চল হিয়ার জেনার ডায়োডের ক্ষেত্রে হয় জেনারেলি 10 পাওয়ার অফ -6। এমনকি জেনার ডায়োড 5 ভোল্টের মতো ক্ষুদ্র বায়াসও ভোল্টেজের জন্য সংযোগের তড়িৎ ক্ষেত্রের খুব উচ্চমানের তড়িৎ ক্ষেত্রের মান খুব উচ্চমানের হয়। জেনার ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখব। সো জেনার ডায়োডে বেসিক্যালি জেনার ডায়োডে আমরা যদি প্লট করি, জেনার ডায়োডের forward bias এর কারণে it's a regular bias, and if we can see that in Zener diode that within certain this up to 30, this is also called as VZ, Zener breakdown voltage or Zener voltage. তো এখানে দেখা যায় যে at with increasing the further voltage at Zener diode, it can give a very high current. It will work properly without any damage of the instrument. So basically অনিয়ন্ত্রিত ডিসি ভোল্টেজকে একমুখী কারক হিসাবে একমুখী কারকের ফিল্টার হওয়া আউটপুট শ্রেণী সমবায়ে থাকা রোধ আরএস এর মাধ্যমে এমন ভাবে জেনার ডায়োডকে যুক্ত করা হয় যাতে জেনার ডায়োডটি বিপরীত বায়াসে আসে। আর ইনপুট ভোল্টেজের বৃদ্ধির সাথে সাথে আরএস এবং জেনার ডায়োডের মধ্যে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়। এই বৃদ্ধি জেনার ডায়োডের দুই প্রান্তের মধ্যে বিভব প্রভাবের কোনরূপ পরিবর্তন না ঘটিয়ে আরএস এর প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রদানকে বৃদ্ধি করে। এর কারণ হলো দ্যাট বৈকল্য অঞ্চলে জেনার ডায়োডের মধ্যে প্রবাহের পরিবর্তন ঘটলেও জেনার ডায়োডের ভোল্টেজের মান অপরিবর্তিত থাকে। মানের জেনার ডায়োড বিভব প্রভেদ নিয়ন্ত্রক হিসেবে কাজ করে এবং এর জেনার ডায়োডের নিয়ন্ত্রক হিসেবে দুই প্রান্তের ভোল্টেজ বিভব প্রভেদ ও শ্রেণী সমবায়ে যুক্ত আরএস এর উপর নির্ভর করে আমাদেরকে নির্বাচন করতে হবে যে কোন ভোল্টেজে জেনার ডায়োড as a ভোল্টেজ নিয়ন্ত্রক হিসেবে কাজ করবে। and জেনার ডায়োডের ভোল্টেজ প্রয়োজনীয় আউটপুট ভোল্টেজ and শ্রেণী সমবায়ের এই আরএস এর মান প্রপারলি নির্দিষ্টভাবে ডিফাইন করে তবে আমরা জেনার ডায়োডকে নির্বাচন করলে জেনার ডায়োড will be good as a voltage regulator. Thank you.